এই প্রফেশনে এসে ওনার সঙ্গে যখন পরিচয় হলো তখন ঘনিষ্ঠতা হওয়ার নানাবিধ কারণ থাকে, সেগুলো বিশ্লেষণ করা একটু কঠিন কিংবা উচিত নয়। তবে একথা ঠিক, ওর গান গায়কী এবং গান গাওয়ার পদ্ধতিটা যেভাবে সে গাইতো আমরা যখন জীবন শুরু করেছি তখন এটা আমাকে খুব আকৃষ্ট করে এবং তার সেই থেকে আকৃষ্ট করে নাই, সেই সূত্রেই ঘনিষ্ঠতা হওয়া। আচ্ছা, পরবর্তীতে যখন একজনকে জানার আগ্রহ জেগে গেল, যেটাকে প্রচলিত ভাষায় বলা হয় প্রেম, সেটা হলো। কিন্তু এই কথা ঠিক, গানের কারণে তার সঙ্গে আমার সম্পর্কটা তৈরি হয়। না তাহলে পরিষ্কার করে ফেলেছেন। আমার একটা প্রশ্ন ছিল, অনেকেই তো অনেক সুন্দরী গায়িকারা তখন গান গাইতো, কেন আবিদা সুলতানা? ওই যে বললাম উত্তরটা ওইখানেই, যে কথা আরো বিষয়বস্তু থাকে যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্ক এবং ভালো লাগার যে সূত্রপাত যে তৈরি হয় তার অনেক কিছু থাকে, সেগুলো সবসময় একেবারে মানে বিশ্লেষণ করা, যেটা আগেও বললাম, সেটা একটু কঠিন হয়ে যায়। তবে একথাও তো ঠিক যে চালচলন, মানুষের চালচলন, হ্যাঁ, চলাফেরা, কথা বলা, সেন্স অফ হিউমার আছে কিনা, হ্যাঁ, রসবোধ আছে কিনা, ইন্টেলিজেন্স কিছুটা আছে কিনা, অন্তত পক্ষে সবকিছু এই সব মিলিয়েই মানুষের আকর্ষণটা অনেকের সঙ্গে হতে পারত। জি, হয়েছে ওই কারণে। জি। তো ঈদে এখনো কি একজন আরেকজনকে গিফট দেয়া হয়? আজকে কি শার্টটা কি আপনি কিনে দিয়েছেন? আজকে শাড়িটা তো খুবই সুন্দর, আবিদা আপা যা পরেছে, এটা কি রফিক ভাইয়ের? মানে না, এটা অবশ্য আমার ছেলে। আচ্ছা, আমার ছেলে দিয়েছে। আবিদা আপা কি দাদি হয়েছে না দাদি হয়নি? না না, একদমই তো বোঝা যায় না, একদমই তো রফিক ভাই আর আবিদা আপাকে বোঝা যায় না। তো এমনিতে ঈদের সময় কি এখনো কি গিফট দেয়া নেওয়া হয় দুজনের? হয়। হ্যাঁ, গিফট শুধু দুজনে নয়, দুজনে। এখন তো ছেলের বউ, ছেলের বউ, তারপরে আমার যে ভাস্তি আছে, ওর ভাস্তি আছে, তারপরে আমার শালক শালিকারা, এরা যারা কাছাকাছি থাকে, তাদেরকে গিফট দেওয়ার ব্যাপারটা তো মানে এটা ধর্মের একটা অংশ হিসেবে মতো হয়ে গেছে, যদি এটা আনন্দের বিষয়। ওই দিন যেমন এখন তো মানে অন্য ঘরে থাকলে SMS এর মাধ্যমে কথা হয় আর কি বেশি, গিয়ে আবার কে কথা বলে। ওই দিন ও ড্রয়িং রুম থেকে আমাকে টেক্সট করেছে 3টা শাড়ির ছবি, কোনটা নেব। আচ্ছা আচ্ছা, অনলাইনে মনে হয়, অনলাইনে মনে হয়। আচ্ছা, তাই হয় এখন তো অনলাইন ছাড়া, হ্যাঁ, অনলাইন ছাড়া হয় না। আমি বলছি খবরদার শাড়ি কিনবা না, আমার শাড়ি রাখার জায়গা নেই। তার মানে এখনো রফিক ভাই আপনাকে অনলাইনে শাড়ি চুজ করে এখনো দেয়? ওরে বাবা, এটার কিন্তু এটা তো ধরেন স্বামী স্ত্রীর যে দায়িত্ববোধ সেটা তো আছেই, আর আগ্রহ তো আছে, এবং এই জিনিসটা কিন্তু, এই প্রশ্নটা সবাই আমাকে করে এবং উত্তরটা প্রায় একই রকম হয়। আমি কিন্তু যখন কিশোর বয়স আমার, যখন তখন থেকে কিন্তু মেয়েদের আমি কাপড় চোপড় কিনে, আমার বড় বোনের জন্য শাড়ি কিনতাম, আমার ছোট বোনের জন্য শাড়ি কিনতাম, ওটা আমি পারতাম। এবং এটা যার জন্য আমার পরিবারে কিন্তু আমার একটা সুনাম আছে যে আমি জিনিসপত্র ভালো পছন্দ করতে পারি, এবং বিশেষত মেয়েদের কাপড় চোপড় আমি সত্যি ভালো আছে, পরিবারে অনেকে আছে, অনেকে থাকে। এবং ডিজাইনের ক্ষেত্রে আমার বোনের ক্ষেত্রে, ছোট বোনের ক্ষেত্রে আমি ডিজাইনও অনেক সময় সাহায্য করেছি বিয়ের আগে। তো ওই জিনিসটা ওদের থেকেই গেছে, সে কারণে শুধু ও নয়, এমনকি আমার অন্যান্য যারা মহিলা সদস্য আছে আমাদের পরিবার, তাদের জন্য আমি এই চেষ্টাটা করি। এবার একটু পিছনে ফিরতে চাই, অনেক বছর তো হয়ে গেল বিয়ের প্রথম মানে বিয়ের পরে ঈদটা আবিদা আপা কোথায় করেছেন বা কেমন কেটেছিল? প্রথম ঈদ তো মার বাড়িতে, বাবার বাড়িতেই করা হয়। আচ্ছা আচ্ছা। তখন আমার বাসা ছিল বাংলা মোটরে, প্রথম ঈদ বাংলা মোটরে। আপনার আব্বার বাসা? না, বাংলা মোটরে আমাদের বাসা ছিল, কিন্তু করেছিলাম বাবার বাড়িতে। তো আমার বাড়ির অভিজ্ঞতা বলি, রান্না করেছে, জীবনে কোনদিন রান্নাঘরেও যায়নি, রান্না করে ফকিরকে দিয়েছি খেতে, ফকির এসে ওকে একটা প্লেটে করে খাবার দিয়েছি, অনেকক্ষণ পর দরজা খুলে দেখি খাবার ওখানে পড়ে আছে, ফকির নাই, মানে বুঝো রান্নাটা কেমন ছিল। প্রথম বিয়ের কেমন, মানে ঈদটা কেমন কেটেছিল প্রথম বিয়ে?
মানে খুব স্বাভাবিক। মনে আছে কি? মনে আছে? আচ্ছা, একটু যদি স্মৃতি বলতেন। এটার কারণ ভালো লাগার আরো একটা কারণ হলো যে ওরা তো 5 বোন 2 ভাই, 2 ভাই ছোট, শওকত আলী, মোহাম্মদ আলী সুমন, শওকত আলী ইমন, এরা সবাই মিউজিকের এখন প্রতিষ্ঠিত। আর বোনরা ছিল, একজন প্রয়াত হয়েছেন সালমা সুলতানা, চিত্রা সুলতানা, আর বড়দের মধ্যে চিত্রা ছোট জন আমেরিকায় আছে, আর দুজন হলো রেহানা সুলতানা, খুব ভালো গিটার বাজান, এবং বড় বোন তো অনেক প্রতিষ্ঠিত শিল্পী রেবেকা সুলতানা। ফলে হলো কি, আমার বাড়িতে যেমন আমি গান করতাম, আমার ছোট ভাই গিটার বাজান, আমার বড় ভাই গান প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন, ফলে এটা একটা সম্পূর্ণভাবে একটা শিফট হয়ে গেল যে আমার বাড়ি থেকে আরেকটা পরিবারে এলাম যেখানে আমার একই মন মানসিকতার মানুষ বেশি। ফলে ঈদের সময় আমরা সত্যি সত্যি আমার মনে পড়ে খুব আনন্দ করেছিলাম। তারপর ওর চাচাতো ভাই বোনরাও আমাকে খুব পছন্দ করে, বিয়ের আগে থেকে যেহেতু ওদের সঙ্গে পরিচয়, ফলে খুব ভালো কেটেছিল ঈদটা। আরেকটা জিনিস, একটু আপনারা দুজনেই বিভিন্ন ভাষায় আপনারা গান গাইতে পারেন, এটা কিভাবে সম্ভব হলো? এই মিলটা কিভাবে হলো আপনাদের? আপনি তো আমি দেখেছি আপনি আরবিক ভাষায় একটা গান খুব পপুলার, অনেকগুলো ভাষা, এই ভাষাগুলো আপনি কিভাবে রপ্ত করেছেন? ভাষা রপ্ত করেছি আসলে, মানে প্রথম যে আমি আরবি গানটা গাই, শিল্পকলা থেকে আমাকে ডেকেছিল যে আল নাহিয়ান আসবে ঢাকায়, কি সামিট ছিল, আর কি একটা যেন D8 না কি ছিল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল, সেখানে আরবি গান গাইতে। তো তখন আমি এম্বাসি থেকে বোধহয় কালেক্ট করেছিলাম। তো ওইখানে গাওয়ার ফলে প্রতিদিন প্রায় 2-3 মাস পর পরই ডেলিগেটস আসতো, বাইরের থেকে ডিপ্লোমেটস আসতো, আমারই গাইতে হতো, বিদেশে তো যেতামই। তো এইভাবে এম্বাসি থেকে কালেক্ট করেছি, অনেক সময় শিল্পকলা সাপ্লাই করেছে আমাকে মিউজিশিয়ান, অনেক সময় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তখন ছিল, এখন বোধহয় ইন্টারন্যাশনাল হোস্টেল এখন বোধহয় আছে কিনা জানি না। তো ওখান থেকেও কালেক্ট করেছি, কিছু বন্ধু বান্ধব আবার সিডি, তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেট পাঠাতো বিদেশ থেকে, এভাবে অনেক কষ্ট করেছি, কিন্তু প্রচুর কষ্ট করে কালেক্ট করেছি। রফিক ভাই, আপনার আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমার ব্যাপারটা একটু ভিন্ন হলো কিভাবে, মানে স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতাতে বড় বড় সঙ্গীতজ্ঞর সঙ্গে পরিচয় হলো, তার মধ্যে রুমা গুহ ঠাকুরতা, অর্থাৎ আমাদের প্রখ্যাত শিল্পী কিশোর কুমারের স্ত্রী, ওনার একটা, এবং সত্যজিৎ রায়ের সেটা প্রেসিডেন্ট ছিলেন, ক্যালকাটা ইয়ুথ কোয়ার। এই সংগঠনটা বিভিন্ন ভাষায় গান করতো। তো আমাকে যেহেতু ওরা অনারারি মেম্বার করেছিল তখন আমাকে ওদের সঙ্গে গান গাইতে হতো। তখন বিভিন্ন ভাষা, যেমন কাশ্মীর অঞ্চলের ভাষা, তেলেগু, তামিল, অহমিয়া, এই গানগুলো আমাকে তখন শিখতে হয়েছে, এবং উচ্চারণ ঠিকঠাক করে দিয়েছে ওরাই, যেহেতু আমাদের শিক্ষিত মানুষের জন্য উচ্চারণগুলো সেটা খুব সহায়তা করেছে। এবং সুর তো প্রায়গুলো আমাদের মতো, আর সুর নিয়ে ও যেমন আরবি গান করে, আমিও আরবি গান পরে করেছি, যেমন আমি ইটালি ভাষায় গান করেছি, ও করেছে ফ্রেঞ্চ ভাষায় গান করেছে। সুরটা তো ঠিকই, সুরটা তো আন্তর্জাতিক, পৃথিবীর সমস্ত দেশেরই সুর তো এক, গ্রহণ করাটাই হলো আসল, আর ল্যাঙ্গুয়েজটাও তো ঠিকঠাক করে নিতে হয়। আমাদের অ্যালফাবেটগুলো এরকম যে কোনো ভাষা আমাদের জন্য সমস্যা হয় না। এটা খুব মূল্যবান কথা বলেছে যে বাংলা ভাষা একটা সুবিধা, যে বাংলা ভাষায় পৃথিবীর সমস্ত শব্দাবলীর ভাওয়েল এবং অন্যান্য যাবতীয় এলিমেন্ট বাংলা ভাষাতে আছে। তাতে হয় কি, উচ্চারণ, যেমন ধরেন আমাদের ভাষায় যে 3টা স খুব কম ভাষা আপনি পাবেন, আরবিকে যেমন পি উচ্চারণ হয় না, চায়নাতে যেমন লি উচ্চারণ করতে পারে না, কিন্তু আমরা পারি। এটা একটা বিরাট বিরাট অ্যাডভান্টেজ আমাদের ভাষা।